আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি বিয়ারিং নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। বিয়ারিং কাকে বলে, বিয়ারিং কেন ব্যবহার করা হয়, বিয়ারিং ব্যবহারের উদ্দেশ্য কি কি এবং বিয়ারিং কত প্রকার, এবং প্রত্যেকটি প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি যদি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বিয়ারিং নিয়ে আপনাদের যে বেসিক কোশ্চেনগুলো সেগুলো দূর হয়ে যাবে। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করে ফেলি। বিয়ারিং কাকে বলে? প্রথমে আমরা বিয়ারিং কাকে বলে তার বিস্তারিত একটু জেনে নেব। বিয়ারিং মেশিনের এমন একটি অংশ যা প্রধানত শ্যাফটকে অক্ষয়ীভাবে একটি অবস্থায় ধারণ করে ও সহজভাবে ঘুরতে সাহায্য করে। একেই মূলত বিয়ারিং বলে। তাহলে বিয়ারিং হচ্ছে যে শ্যাফটকে মূলত ক্ষয়ের হাত থেকে রক্ষা করবে এবং শ্যাফটকে ঘুরতে সাহায্য করবে। এটি হচ্ছে মূলত বিয়ারিং। ঘূর্ণন বা অক্ষয়ীভাবে চলাচল করার মাধ্যমে শ্যাফটের প্রায়োগিক ভার বহন করার অপরিহার্য অংশকে বিয়ারিং বলে। তাহলে আমি যে পূর্বেই যেটা বললাম সেটি এখানে বোঝানো হয়েছে, এবং সহজভাবে শ্যাফট যার উপর প্রত্যক্ষভাবে ভর করে ঘোরে তাকেই বিয়ারিং বলে। তাহলে আমি এখানে যে বিষয়গুলো আলোচনা করলাম তার প্রত্যেকটি ক্ষেত্রেই বোঝাচ্ছে যে বিয়ারিং মূলত শ্যাফটকে ঘুরতে সাহায্য করবে এবং শ্যাফটের ভর বহন করবে। তাহলে আমরা বিয়ারিং কি বা বিয়ারিং কাকে বলে সেটি ভালোভাবে ডিটেলস জেনে নিলাম। এবার আমরা পরবর্তী ধাপে চলে যাব। বিয়ারিংয়ের কাজ কি? এটি অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিয়ারিং মূলত আমরা ব্যবহার করি। এই বিয়ারিংয়ের কাজ কি? বিয়ারিংয়ের কাজসমূহ: এক, লোড বহন করা, যা পূর্বে বলেছি যে বিয়ারিং মূলত শ্যাফটের লোড বহন করে। দুই, শ্যাফটকে ঘুরতে সহায়তা করা ও শ্যাফটকে ধরে রাখা। দুই হচ্ছে যে তাহলে শ্যাফটকে বিয়ারিং ধরে রাখবে এবং তা ঘুরতে সাহায্য করবে। তিন নাম্বার হচ্ছে ফ্রিকশনকে কমানো, মানে শ্যাফট ঘুরতে যে ফ্রিকশন হয় তা কমানো। বিয়ারিং কেন ব্যবহার করা হয় এটিও আমাদের জানার প্রয়োজন। আমরা বিয়ারিং কেন ব্যবহার করা হয় সেটি একটু জেনে নেব। বিয়ারিং ব্যবহারের মাধ্যমে চাকার বিভিন্ন তলের মধ্যবর্তী ঘর্ষণকে কমানো। বিয়ারিং কোনো যন্ত্রের গতিশীল অংশগুলোর মধ্যবর্তী স্থানে বসানো থাকে। বিয়ারিংগুলোর ঘূর্ণনের ফলে যন্ত্রের গতিশীল অংশগুলো পরস্পরের সঙ্গে ঘর্ষণ সৃষ্টি করতে পারে না, অর্থাৎ তলগুলো একটি অপরটির ওপর দিয়ে পিছলানোর পরিবর্তে গড়িয়ে যায় এবং ঘর্ষণ কমে যায়। তাহলে বুঝতে পারছেন যে বিয়ারিং আমরা যতগুলো ঘর্ষণ স্থান আছে বা গতিশীল স্থান আছে সেগুলোতে মূলত ব্যবহার করি যেন ঘূর্ণন বা গতিশীল স্থানে ফ্রিকশনের সৃষ্টি না হয়। এবার আমরা দেখব বিয়ারিং কত প্রকার ও কি কি। মূলত বিয়ারিংয়ের প্রকারভেদ নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন বা বিভিন্ন ধরনের উত্তর থাকার জন্য অনেকের কাছে বিয়ারিংয়ের প্রকারভেদটি ক্লিয়ার না। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বিয়ারিংয়ের প্রকারভেদ ক্লিয়ার হয়ে যাবেন। বিয়ারিং সাধারণত দুই প্রকার, যেটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বিয়ারিং এক নাম্বার হচ্ছে ঘর্ষণজনিত বা ফ্রিকশনাল বিয়ারিং বা ফ্রিকশন বিয়ারিং। দুই, অঘর্ষণ বা অ্যান্টি ফ্রিকশনাল বা আবর্তনজনিত রোলিং বিয়ারিং। তাহলে আমরা বিয়ারিংয়ে যে সাধারণত দুই প্রকার বা প্রধানত দুই প্রকার সেটি আমরা দেখে নিলাম, ঘর্ষণজনিত এবং দুই নাম্বারটি হচ্ছে অঘর্ষণজনিত। এবার আমরা প্রত্যেকটিকে আবার কত ভাগে ভাগ করা হয়েছে সেটি একটু দেখে নেব। ফ্রিকশন বা ঘর্ষণজনিত বিয়ারিংকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, আমরা একটু দেখে নেব। এক হচ্ছে জার্নাল বিয়ারিং, দুই নাম্বার হচ্ছে ফুট স্টেপ বা পিভট বিয়ারিং, তিন নাম্বার হচ্ছে থ্রাস্ট বা কলার বিয়ারিং। তাহলে বিয়ারিংকে প্রধানত যে দুই ভাগে ভাগ করা হয়েছে, ফ্রিকশন এবং বা ঘর্ষণ বা এবং অঘর্ষণ, তার ভিতরে ঘর্ষণ বা ফ্রিকশন বিয়ারিংকে তিন ভাগে যে ভাগ করা হয়েছে সেটি আমরা দেখে নিলাম, এবং আশা করি আপনাদের এটিও মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এবং মনে থাকার কথা। তাহলে জার্নাল বিয়ারিং, ফুট স্টেপ বা পিভট বিয়ারিং, থ্রাস্ট বা কলার বিয়ারিং। অঘর্ষণ বা আবর্তনজনিত বিয়ারিংকে সাধারণত 6 ভাগে ভাগ করা হয়েছে। চলুন আমরা 6 ভাগের একটু দেখে নিই। এক, বুশ বিয়ারিং। দুই, নিডল বিয়ারিং। তিন, থার্স্ট রোলার বিয়ারিং। চার, রোলার বিয়ারিং। পাঁচ, বল বিয়ারিং। ছয়, টেপার রোলার বিয়ারিং। তাহলে অঘর্ষণ বা আবর্তনজনিত বিয়ারিংকে যে 6 ভাগে ভাগ করা হয়েছে সেটি আমরা দেখে নিলাম। এক, বুশ বিয়ারিং। দুই, নিডল বিয়ারিং। থার্স্ট রোলার বিয়ারিং।
4 রোলার বিয়ারিং, 5 বল বিয়ারিং, 6 টেপার রোলার বিয়ারিং। আশা করি বিয়ারিংয়ের প্রকারভেদ নিয়ে আপনাদের আর কোশ্চেন থাকার কথা না, এবং ভিডিওটি ভালোভাবে দেখলে আপনাদের বিয়ারিংয়ের প্রকারভেদ নিয়ে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা প্রত্যেকটি বিয়ারিংয়ের বিস্তারিত জানার চেষ্টা করব। বিভিন্ন বিয়ারিংয়ের বিস্তারিত। আশা করি যে আমরা প্রকারভেদগুলো দেখলাম, এবার যদি বিস্তারিত দেখে নিই তাহলে আমাদের কাছে বিয়ারিং নিয়ে আরও ধারণা ক্লিয়ার হয়ে যাবে। 1 জার্নাল বিয়ারিং। এই প্রকার বিয়ারিংয়ের ক্ষেত্রে শ্যাফট ভূমির সাথে সমান্তরাল হরিজন্টালি থেকে ঘুরে থাকে, এবং জার্নালের অর্থ এর উপর শ্যাফটের যে অংশ ভর করে ওই চাপ বিয়ারিং শ্যাফটের অক্ষের সাথে 90 ডিগ্রি বা এক সমকোণে পড়ে। এটা সাধারণত ব্রোঞ্জ, ব্রাশ, গান মেটাল ইত্যাদি মিশ্র ধাতু দ্বারা তৈরি হয়ে থাকে এবং 2 খণ্ড স্প্লিট রকমের হয়। যে অংশের মধ্যে এটা বসানো হয় তাকে হাউজিং বলে। তাহলে জার্নাল বিয়ারিং মূলত সমান্তরালের সাথে ঘুরে এবং শ্যাফটের অনুভূমিক বা 90 ডিগ্রি বা সমকোণে চাপ দিয়ে মূলত শ্যাফটকে এই জার্নাল বিয়ারিং ঘুরতে সহযোগিতা করে। এবং এই বিয়ারিং ব্রোঞ্জ, ব্রাশ, গানমেটাল ইত্যাদি মিশ্র ধাতুর সমন্বয়ে গঠিত থাকে এবং এই জার্নাল বিয়ারিংয়ের 2টি অংশ থাকে। তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। 2 ফুট স্টেপ বা পিভট বিয়ারিং। এই প্রকার বিয়ারিং শ্যাফটের প্রান্তভূমিকের সাথে লম্বভাবে বা ভার্টিক্যালি ভর করে ঘুরতে থাকে এবং বিয়ারিংয়ের চাপ শ্যাফটের অক্ষের সমান্তরালভাবে পড়ে। তাহলে বুঝতে পারছেন যে এই প্রকার বিয়ারিং মূলত শ্যাফটের প্রান্তভূমির সাথে খাড়াভাবে বা ভার্টিক্যালি ভর করে ঘুরে থাকে এবং বিয়ারিংয়ের চাপ শ্যাফটের অক্ষের সমান্তরালভাবে পড়ে। 3 নম্বর থার্স্ট বা কলার বিয়ারিং। এই সকল বিয়ারিং শ্যাফট ঘোরানোর সময় প্রান্তের দিকে চাপ অক্ষের সমান্তরালভাবে পড়ে ও কলার চাপকে প্রতিরোধ করে। তাহলে বুঝতে পারছেন যে এই সকল বিয়ারিং শ্যাফট ঘোরানোর সময় প্রান্তের দিকে চাপ অক্ষের সমান্তরালে পড়ে এবং যে বিয়ারিংয়ের সাথে যে কলারটি থাকে তা চাপ প্রতিরোধ করতে সহযোগিতা করে। তাহলে আমরা থার্স্ট বিয়ারিংয়েরও বিস্তারিত জেনে নিলাম। এবার আমরা দেখব বল বিয়ারিং এর বিস্তারিত। এই প্রকার বিয়ারিং এর বল 2টি রিংয়ের মধ্যে নির্দিষ্ট নালিতে অবস্থান করে আবর্তিত হয়। তাহলে এই বিয়ারিংয়ের বল 2টি নির্দিষ্ট নালীর মধ্যে অবস্থান করে। হাউজিং অংশের মধ্যে এটার বাইরের রিংটি যা নির্দিষ্ট জায়গায় দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তাকে আউটার রেস বলে, এবং ভিতরের রিংটি যা শ্যাফটের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তাকে ইনার রেস বলে। বলের পয়েন্ট কন্টাক্টের মাধ্যমে লোড ট্রান্সফার করে থাকে বা ট্রান্সফার হয়। নিডল বিয়ারিং। এটা অনেকটা রোলার বিয়ারিংয়ের মতো। এর রোলার ব্যাস কম কিন্তু সংখ্যা অনেক বেশি। সাধারণত ছোট শ্যাফটের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তাহলে বুঝতে পারছেন যে নিডল বিয়ারিং মূলত রোলার বিয়ারিংয়ের মতোই এবং এটি ছোট শ্যাফটের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা দেখব রোলার বিয়ারিং। রোলার বিয়ারিং 2টি রেসের অন্তর্বর্তী অংশে রোলারগুলি পৃথককারী খাঁচায়ের মধ্যে থেকে সংযোগ রক্ষা করে। তাহলে বুঝতে পারছেন যে রেসের অন্তর্বর্তী অংশে রোলারগুলি পৃথককারী খাঁচা এর মধ্যে থেকে সংযোগ রক্ষা করে। রোলগুলি রেসের সাথে সরল রেখা সূত্রে মিলিত হয়, ফলে বল বিয়ারিং অপেক্ষা রোলার বিয়ারিং বেশি ভার বহন সমর্থ হয়। রোলার বিয়ারিং এর কোনো ঘর্ষণ যেন না হয় তার জন্য রোলিং রেজিস্ট্যান্স থাকে। তাহলে বুঝতে পারছেন যে রোলার বিয়ারিং যেন ঘর্ষণ না হয় সেজন্য রোলিং রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়ে থাকে। থার্স্ট রোলার বিয়ারিং। একে অনেক সময় টেপার রোলার বিয়ারিংও বলে। এই বিয়ারিং একই সাথে আনুভূমিক ও উলম্ব বহন করতে পারে। তাহলে বুঝতে পারছেন যে থার্স্ট বিয়ারিং অনেক হেভি একটি বিয়ারিং, মানে মূলত এটি 2 ধরনের কাজে ব্যবহার করা যায়, আনুভূমিক ও উলম্ব বহন করতে পারে। আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে বিয়ারিং নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি। আশা করি বিয়ারিং নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকার কথা না। যদিও থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিও নিয়ে বা কমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। পরবর্তীতে দেখা হচ্ছে বিয়ারিংয়ের নাম্বারিং নিয়ে, যেটি বিয়ারিংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।